তো আমরা অটো বুক করে নিয়েছিলাম, পার হেড 200 টাকা করে নিয়েছিল। আমরা 8 জন ছিলাম, তাই 1600 টাকা নিয়েছিল। এখন আমরা রওনা দিচ্ছি ধনুষকোটির দিকে। ধনুষকোটি হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে শেষ প্রান্ত, লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। এটা হচ্ছে রামেশ্বরম আইল্যান্ডের একদম শেষে অবস্থিত। আর এখানে বে অফ বেঙ্গল আর গালফ অফ মান্নার সি ইন্ডিয়ান ওশানের মিশছে। আর এটাকে কিন্তু তামিলে আরিচাল মুনাই নামেও চেনা হয়। তো 1964-এর আগে কিন্তু ধনুষকোটি খুবই বিজি ক্রাউডেড সিটি ছিল। এখানে কিন্তু রেলওয়ে স্টেশন ছিল, কিন্তু 1964-এ একটা খুব বড় সাইক্লোন হিট করে আর অনেক মানুষ মারা যায়। তো সেই জন্য এটা এখন কিন্তু ঘোস্ট টাউন হিসেবেই চেনা হয়, কারণ ওখানে কোনো মানুষজন থাকে না আর। ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার থেকে তোমরা পুরো ভিউটা দেখতে পারো। 10 টাকা করে টিকিট পার হেড। আমাদের লাকটা খুবই খারাপ, কারণ আমরা যখন গেছি সেই সময় কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই গাড়িটা এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আর চারিদিকে পুরো পাথর পাথর রয়েছিল, মানে যেরকম রিলসে দেখে এসেছিলাম। আর সামনাসামনি এসে পুরোটাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম। আর চারিদিকে দেখতে পাচ্ছ দোকানপাট রয়েছে, নানা ধরনের সি ফুডস এখানে পেয়ে যাবে তোমরা। নিচে দেখে দেখা। ফাইনালি আমরা পৌঁছে গেছি লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষকোটি, যেটা আমাদের দুজনেরই খুব স্বপ্ন ছিল একদিন যাওয়ার। সেটা যে এত তাড়াতাড়ি হবে আমরা ভাবতে পারিনি, কিন্তু হয়ে গেছে। বলে না, ঠাকুর চাইলে সব কিছু হয়। তো পৌঁছে গেছি, কিন্তু একটাই ব্যাপার যে প্রচণ্ড পাথর এসব ছিল। এটা যদি ক্লিন হতো যেরকম রিলসে দেখি, তাহলে আরও আরও ভালো লাগতো। কিন্তু ঠিক আছে, যেটা হয় ভালোই হয়। তো দেখো, এই যে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়ার প্রত্যেকে এখানে মানে খুব স্ট্রাগল করে গেছে একদম। আমরা ওই শেষের দিকেও যাব। দেখো, ধনুষকোটি বিচের মেন অ্যাট্রাকশন হচ্ছে রাম সেতু, যেটা আমাদের হিন্দু শাস্ত্রে মানা হয় যে ভগবান শ্রী রামচন্দ্র বানিয়েছিলেন অজস্র হনুমানের সাহায্যে মা সীতাকে উদ্ধার করে আনার জন্য। সেতুটা দেখা যায় না, মানে জলের তলায়। ওখানকার লোকরা বলে যে জলের তলায় চলে গেছে এখন। তো তাও এখানে কিন্তু অজস্র মানুষ দেখতে আসে এটার এক ঝলক দেখার জন্য। এবার আমরা একটু এগিয়ে চলে আসলাম ধনুষকোটি রেলওয়ে স্টেশনে। তো দেখতে পাচ্ছ রেলওয়ে স্টেশনটা ভাঙা চোরা, কারণ ঝড়ে এটা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। তো এইটার সামনেই রয়েছে এই মন্দিরটা। আর এখানে দেখো তার পাশে রয়েছে রামের পদচিহ্ন, মানে সবাই নমস্কার করছে। এবার আমরা চলে যাচ্ছি বিভীষণ তীর্থম বা বিভীষণ টেম্পল। এখানে কথিত আছে যে লঙ্কা যখন রাবণকে হারানো হয়, রাম যখন হারিয়ে দেন, তারপর লঙ্কার দায়িত্বভার কিন্তু বিভীষণকে এই মন্দিরেই উনি সঁপে দিয়েছিলেন। এখানে বিভীষণের রাজ্যাভিষেক হয়েছিল। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই।
আমরা পৌঁছে গেছি, দেখো বাইরে রয়েছে এরকম পার্কিং এর জায়গা আর ডাব বসে রয়েছে, সাউথের ফেমাস ডাব। তো এই মন্দিরে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই একদম সামনে মন্দিরের ভিতর আমরা দেখাতে পারিনি। যতটা দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি দেখো। আর এখানে কিন্তু খুব সুন্দর ভিউ ছিল, আর সানসেটের টাইমে অপরূপ সুন্দর লাগছিল পুরো নেচারটা। মন্দিরের ব্যালকনি থেকে আমি অপরূপ সুন্দর সানসেটটা কিন্তু এনজয় করছিলাম, খুব সুন্দর লাগছিল। মন্দিরের ভেতরটা, সামনে ক্যামেরা অ্যালাউড নেই, মূর্তির সামনে ওখানে আছে ক্যামেরা অ্যালাউড নেই। এবার আমরা চলে এসেছি পঞ্চমুখী হনুমান মন্দিরের সামনে, আর এর ঠিক অপোজিটে রয়েছে নটরাজ মন্দির। এই মন্দিরটার ভেতরে আমরা যাইনি, বাইরে থেকেই জুম করে দেখিয়ে দিলাম। আর চলো আমরা এবার যাই পঞ্চমুখী মন্দিরের ভেতরে। ওখানে রয়েছে কিন্তু ফ্লোটিং স্টোন, যেটা দিয়ে রাম সেতু তৈরি হয়েছিল। তো ওর ভেতরে কিন্তু মানে ভিডিও ফটো অ্যালাউড নেই, কিন্তু তোমাদের তো দেখাতেই হবে এই জিনিসটা, তাই আমরা একটু লুকিয়ে লুকিয়েই ভিডিওটা করেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই যে দেখো সেই ফ্লোটিং স্টোন। এবার আমরা চলে আসলাম রাম তীর্থমে। রাম তীর্থম আর লক্ষ্মণ তীর্থম কিন্তু পাশাপাশি রয়েছে, চলো দেখে নিই এই রাম তীর্থমটা কিরকম। তার পাশেই কিন্তু অনেক আশ্রমও ছিল, ওই মন্দিরের ভেতরেই ছিল রাধাকৃষ্ণের মন্দির। তো মন্দির ওখানে কিন্তু তোমার যে গিরি গোবর্ধন দর্শন, গোবর্ধন পর্বতটা এখানে ওরা ওরকম তৈরি করে দেখাচ্ছে। ওই কোনটাতে রাধারাসন তাদের সখী নিয়ে স্নান করতে। এবার আমরা চলে এসেছি ডক্টর এপিজে আব্দুল কালামের মিউজিয়াম। এটা ওনার বাড়ি নয়, ওনার বাড়ি হচ্ছে রামেশ্বরম এই মন্দিরের কাছে, তো ওটাতে আমাদের যাওয়া হয়নি। আমরা ডাইরেক্ট এসেছি এপিজে আব্দুল কালামের মিউজিয়ামে। এটা কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভেতরে রয়েছে ওনার সমস্ত ইউজ করা জিনিসপত্র, জামা কাপড়, কাগজ, ল্যাপটপ, ওনার অ্যাওয়ার্ডস, যা উনি ফটো তুলেছিলেন সবার সাথে, সেই সমস্ত সব কিছু কিন্তু ভেতরে রয়েছে। দাদা ঠিক আছে রাখছি। এবার আমরা চলে এসেছি ভিলন্ডি তীর্থম, যেটাকে আমরা বানগঙ্গা নামেও চিনি। বানগঙ্গা কেন নাম? কারণ যখন শ্রীরামচন্দ্র সীতামাকে নিয়ে ফিরছিলেন লঙ্কা জয় করার পর, তো রাস্তায়
মা সীতার কিন্তু খুবই জল পিপাসা পায়। তো এর চারিদিকে তো সমুদ্র, ওখানে নোনা জল, তো ওনার তৃষ্ণা কীভাবে মেটাবে, তাই বান মেরে উনি গঙ্গাকে আহ্বান করেছিলেন। তো সেই জন্য এই দেখো যে সোজাসুজি যাবে, সোজা রাস্তাটাতে গেলেই হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা কুয়ো রয়েছে, মিষ্টি জলের কুয়ো। সেখানে কিন্তু যিনি আছেন গাইড, উনি আমাদেরকে কিন্তু কাহিনীটা শুনিয়ে আর দুটো জলই টেস্ট করিয়ে বুঝিয়েছিলেন যে সমুদ্রের জল কিন্তু একদম নোনতা আর এই কুয়ো জল কিন্তু খুবই মিষ্টি। এই দেখো সেই মিষ্টি জলের কুয়া, ঠিক সমুদ্রের মাঝখানেই এই কুয়োটি রয়েছে। একদম একটু আছে। বালিটা দেখো লাল লাল। হাত নেয়া এটা তুমি এর টেস্ট করলে, এটা হচ্ছে সমুদ্র জলের টেস্ট। এবার এর জলটা টেস্ট করো, এবার টেস্ট করো। মিষ্টি, খেয়ে দেখো, মিষ্টি আছে। নাইস নাইস। अच्छा दीजिए ना। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম মাদুরাই শহর যাওয়ার উদ্দেশ্যে। তো সেই পার্টটা কিন্তু নেক্সট ব্লগে আসবে। তো আজ এত অবধিই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাও। আজকের মতন টাটা, বাই বাই।